রিয়াল মাদ্রিদ কেন এরকম পারফর্ম করতেছে? রিয়াল মাদ্রিদ কেন আদৌ কি কোনো শিরোপা জিততে পারবে কিনা? রিয়াল মাদ্রিদ কি লা লিগা জিততে পারবে কিনা? রিয়াল মাদ্রিদ কি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে কিনা? এই সমস্ত বিষয় নিয়ে দু একটা আলোচনা করব আজকে আপনাদের সাথে, আমি তানভীর। তো ফার্স্ট অফ অল যে আলোচনাটা করবো সেটা হচ্ছে আজকে ম্যাচটার কথাই ধরুন না, যে লা লিগার মাঝারি মানের টিম ওসাসুনার সাথে রিয়াল মাদ্রিদ আজকে 2-1 গোলে ম্যাচটা হাইরে গেছে। হাইরে যাওয়ার ফলে লা লিগার পয়েন্ট টেবিল আবারও 2 নম্বরে চলে আসছে রিয়াল মাদ্রিদ। তো রিয়াল মাদ্রিদ এই যে 2 নম্বরে চলে আসলো, বার্সেলোনার যে 1 ম্যাচ হাতে আছে আবার 1 নম্বরে যাওয়ার, এখানে কি রিয়াল মাদ্রিদ লা লিগার রেসে কি টিকে থাকলো নাকি থাকলো না? দেখেন, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলে রিয়াল মাদ্রিদ একটি স্ট্রাগল পিরিয়ডের দিকে যাইতেছে, বা স্ট্রাগল পিরিয়ডের মধ্য দিয়ে যাইতেছে। ফ্যাক্ট, জাবি আলোনসো স্যাক, নতুন কোচ আসছে আরবেলোয়া, মানে আনসেলেটি যাওয়ার পর থেকে জাবি আলোনসো আসছে, নতুন কিছু কন্ট্রাক্ট সাইন হয়েছে, যেমন ক্যারেরাস আছে, আপনার ট্রেন্ট আলেকজান্ডার আসছে, হুইজেন আসছে, এমবাপ্পে আসছে। পরে জাবি আলোনসো আসলো রিয়াল মাদ্রিদ টিমের কোচ হয়ে। তো আসার পরে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে, কারণ আমরা জানি যে লেফট উইং যেটা আছে, যেমন ভিনিসিয়াস, এমবাপ্পে, ধরেন দুইজনই হচ্ছে এখন রাইট নাও ওয়ার্ল্ডের মধ্যে সেরা লেফট উইঙ্গার। এখন আপনার রিয়াল মাদ্রিদ 23-24 মৌসুমে যে চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো, করিম বেনজেমা ছিল নাম্বার 9, আর এদিকে লেফট উইঙ্গে ছিল ভিনিসিয়াস জুনিয়র, এ পুরা উইংটা কাঁপাই নিছে, যার কারণে মাদ্রিদ 23-24 মৌসুমে ইউসিএলটা জিততে পারছে। বিকজ এখানে করিম বেনজেমা তার অনেক অবদান ছিল, বিশেষ করে মিডফিল্ড ক্রসের অবদান ছিল। এইসব দিকে চিন্তা ভাবনা করলে এখন বর্তমান মাদ্রিদ একটা স্ট্রাগল পিরিয়ড মধ্য দিয়ে যাইতেছে। ফ্যাক্ট, যে ডিফেন্স গুলা ছিল, যে মেন ডিফেন্সে ধরেন না, রুদিগার একটু অফ ফর্মে, বিকজ সে ইঞ্জুরিতে পড়ছে, ইঞ্জুরিতে ব্যাক করছে, একটু অফ ফর্ম। আবার এদিকে মিলিতাও ইঞ্জুরির পর লাইগাই আছে। মানে ওভারঅল চিন্তা করলে এই জিনিসটা দাঁড়িয়ে যে মাদ্রিদ পুরা টিমটাই এখন স্কোয়াড একটা ভঙ্গুর অবস্থায়, ঠিক আছে। তারপরেও যেহেতু ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ, তো রাজারা কোনো সময় একদম শেষ হয়ে যায় না, সেটা প্রমাণ হচ্ছে রিয়াল মাদ্রিদ। তারা মোটামুটি যেভাবে ফুটবল খেলুক, বঙ্গুর টিম, বঙ্গ স্কোয়াড বা যেভাবেই খেলুক না কেন, তারা ধরেন লা লিগার পজিশন 1, টপ 2 বা 1ই ধরেন, এরকম একটা আছে, মোটামুটি রেসে টিকে আছে এখনো। আপনারা যদি হয়ে থাকেন, একদম আশা ছাইড়া দেন, তাহলে হবে না, কারণ বার্সেলোনার সামনে একটা এল ক্লাসিকো আছে। আবার ওসাসুনা যে খুব একটা দুর্বল টিম ছিল এরকমও না, কারণ লাস্ট ম্যাচে তারা বার্সাকেও হারাইছে, রিয়ালকেও তাদের ঘরে রুখিয়ে দিছে। এটা ওভারঅল ফুটবল সবকিছু চিন্তা ভাবনা করলে এরকম হবে। লা লিগার জন্য পরিষ্কার ফেভারিট এখনো রিয়াল মাদ্রিদ, কারণ বার্সেলোনা যে কোনো সময় পয়েন্ট ড্রপ করতে পারে, যা তারা যেহেতু হাইলাইন ডিফেন্সে খেলে থাকে, তো যে কোনো সময় পয়েন্ট ড্রপ করে যেতে পারে, আর করবেও। আর রিয়াল মাদ্রিদ অবশ্যই আরবেলোয়া এখানে প্রপার স্কোয়াডটা পাইনি, যার কারণে এরকম অবস্থা। আজকে ম্যাচে ভিনিসিয়াস তো মোটামুটি ভালো খেলছে, অলরেডি ভিনিসিয়াস সুন্দর খেলতেও আছে, ফর্মে ফিরছে, বলা যায় স্কোরও করছে আজকে। কিন্তু এমবাপ্পের কিছু বিগ চান্স মিস গেছে, যার কারণে আজকে হয়তো মাদ্রিদ ম্যাচটা হাইরা গেল আর কি। এমবাপ্পে আসলে বিগ চান্স গুলো এমবাপ্পের আসলে গোলে কনভার্ট করা উচিত, কারণ এরকম বিগ চান্স যদি সে বারে এরকম মিস করে, তাহলে রিয়াল মাদ্রিদ একটা ভালোই বুকবে আর কি সামনে। বেনফিকা ম্যাচ, ইউসিএল এর সেকেন্ড লেগ, ফার্স্ট লেগে যেহেতু আমরা উইন হইয়া, এখন সেকেন্ড লেগের জন্য একটা ফাইট দিতে হইব রাউন্ড অফ 16 এর জন্য। তো সেখানে আমাদের প্রিপেয়ার হইতে হবে, যার কারণে আরবেলোয়া রয়েস হয়ে খেললো, ট্রেনকে শুরু একাদশে না নামানো এটা বুদ্ধিমানের কাজ, যেহেতু মাত্র বড় ধরনের একটা ইঞ্জুরি থেকে ট্রেন রানার একটা কামব্যাক দিয়ে আসছে। ক্রুসের অবশ্যই অভাব আছে, কিন্তু ক্রুসের অভাব বর্তমানে যারা আছে তাদেরকে, সেবস আছে, তাদেরকে মেটাই দেবে, কারণ পেরেজের দূর যে লাভ নাই, কারণ এটা মাদ্রিদ এভাবেই খেলে, মাদ্রিদ এভাবেই জিতে। আপনি বিশ্বাস রাখতে পারেন মাদ্রিদের উপর। আমার ধারণা, বা আমি প্রেডিকশন আগেই করছিলাম যে রিয়াল মাদ্রিদ অবশ্যই এই সিজনে লা লিগা, ইউসিএল সর্বোচ্চ ফেভারিট দল যেগুলো আছে তাদের মধ্যে একটা। লা লিগা 1 ম্যাচ 2 ম্যাচ হারাতে আশাহত হইয়েন না, কারণ রিয়াল মাদ্রিদ ব্যাক করবে রিয়াল মাদ্রিদের মতোই।